স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অন্তত 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্য হয়নি জানালো ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতির ক্ষমা নিয়ন্ত্রণে আইন করতে একমত বিএনপি জামায়াত। তৃতীয় দিনে নীলফামারী থেকে পঞ্চগড় যাচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি নেতাদের। একতরফাভাবে টেলিকম নীতিমালা প্রণয়নে আপত্তি জানালেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে কোনো নীতিগত সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বাইরে সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল একমত। তবে বিএনপি স্থায়ী বেঞ্চ না করে বছরে 1 বা 2 বারের জন্য অস্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব করেছে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় 9ম দিনের আলোচনা থেকে এসব কথা জানা যায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা চলছে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, অন্তত 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয়নি। রাষ্ট্রপতির ক্ষমা আইন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার বিষয়ে একমত বিএনপি জামায়াত। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে 6 সদস্য বিশিষ্ট যে বোর্ডের প্রস্তাব করা হয়েছিল সে বিষয়ে দ্বিমত রয়েছে দলগুলোর মধ্যে। প্রস্তাব এসেছে দলগুলোর কাছ থেকে, পরের নির্বাচিত সংসদ এই আইনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের হিসাব মতে প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মনে করে বিবেচনা করি। দর্শক, কমিশনের সাথে দলগুলোর আজকে বৈঠকের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন মধ্যাহ্ন বিরতিতে ব্রিফ করছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এটা একমত হয়েছি, সেই আইন কি হবে না হবে এটা পার্লামেন্ট অন্যান্য সুধীজন তাদের সাথে আলোচনা করে এটা করবে। এখানে কতগুলো অবজারভেশন আলোচনা হয়েছে সেইটুকুই, এর বেশি এইখানে আলোচনা হয় নাই। সুতরাং ও ব্যাপারে বলা যায় সাধারণভাবে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এইটা একটা পজিটিভ বলেই আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের দিক থেকে এটা মনে করি। দ্বিতীয় পয়েন্ট যেটা এখনো শেষ হয়নি সেটা হচ্ছে কি, যে সুপ্রিম কোর্ট আপনারা জানেন কোর্ট বিকেন্দ্রীকরণ কথাটা আসছে কেন আসছে, এই জন্যে কোনো কিছু হলে আমাদের বাস্তবতায় তো মামলা হয়, আসতে হয় ঢাকায়। এত দূরে আসা মানে অনেকে সর্বশান্ত হয়ে যান, আর মামলার জট অনেক বেশি। আমাদের এ ব্যাপারে নানা মত আছে যে এখন কি এটা সম্ভব, আমাদের কি পর্যাপ্ত উকিল সাহেবরা আছেন, যোগ্য উকিল, বা সবাই কি সেখানে যাবেন, এই আলোচনাগুলো চলছে। কিন্তু আমাদের দিকে বক্তব্য হচ্ছে প্রথমত অবশ্যই বিকেন্দ্রীকরণে যেতে হবে। কিন্তু সেই বিকেন্দ্রীকরণ মানে কি, আমাদের মামলাকে আর উৎসাহিত করব? মোটেই না। আমরা বামপন্থীর এমন সমাজের স্বপ্ন দেখি যেখানে আসলে মামলা মোকদ্দমা থাকবে না, একসময় কোর্টগুলো ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ ওই রকম একটা কালচারাল জায়গায় আমরা যেতে চাই। এবং মনে রাখতে হবে করি তাইলে উকিল সাহেবরা যাবেন, কোর্ট বিকেন্দ্রীকরণ করে পারবেন না। সুতরাং এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি যেমন কোর্টকে বিকবো, পুরো দেশের পুরো পরিবেশ পরিস্থিতিটাকে বিকেন্দ্রীকরণ করব। যদি একটা উকিল সাহেব যদি দেখে এলাকায় যে তার সন্তানের লেখাপড়া ভালো করা যাচ্ছে, ভালো করে চিকিৎসা সুবিধা পাচ্ছে, ঢাকার সুবিধাগুলো ওইখানে পাচ্ছে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। তাহলে দর্শক, দেখছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের বিষয়ে রাজনৈতিক দলের ব্রিফিং। নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশে গড়ার স্লোগানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার তৃতীয় দিন আজ নীলফামারী থেকে শুরু হয়েছে। দুপুরে জেলার সৈয়দপুরে উপজেলায় হাতিখানা কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন এনসিপি নেতাকর্মীরা। এরপর উপজেলা পাঁচমাথা মোড়ে পথসভা করেন তারা। এরপর সদর উপজেলার স্মৃতি অম্লান চত্বরে পথসভা শেষে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তাদের। জুলাই পদযাত্রায়
অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নীতিমালা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করবে। সামনে নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বিটিআরসির এমন সিদ্ধান্তের কারণে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে আর ছোট কোম্পানি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা মির্জা ফখরুলের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছে। তবে খসড়া নীতিমালা বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশ 14 জুলাই। শুনানির আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের 4 সদস্য আসামিকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। গত 3রা জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। গত 25শে মে এই মামলায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে ঢাকার লালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের মনোনয়নে 2001, 2014 ও 2018 সালেও মানিকগঞ্জ 1 আসন থেকে এমপি নির্বাচিত হন। এর আগে দুদকের করা মামলায় লালমাটিয়ায় থাকা 2523 বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে 3 কাঠার প্লট ও 3টি গাড়ি, 10টি ব্যাংক অ্যাকাউন্ট ও 2টি বীমা পলিসির হিসাব জব্দের জন্য আদেশ দেয় আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নির্যাতনের অভিযুক্ত চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে গত রাতে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর পটিয়া থানার চন্দনাইশ থানার পরিদর্শক তদন্ত জুজুৎসু চাকমাকে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 9 ঘণ্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দাবিতে চট্টগ্রাম নগরীর ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়ক বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পটিয়ার ওসিকে সরাতে 12 ঘণ্টার সময় দিয়েছিল তারা। বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে পার্বত্য এলাকার আঞ্চলিক সশস্ত্র দল কুকি চিন ন্যাশনাল আর্মি KN-এর কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করা হয়। ISPR জানায়, গত রাতে এ অভিযান চালানো হয়। এই সময় 3টি SMG, একটি রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। নিহতরা KNF এর সশস্ত্র শাখা KNA এর সদস্য। অভিযান চলমান রয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2022 সাল থেকে বান্দরবানে KNF এর কার্যক্রম বন্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ পর্যন্ত মোট 120 জন KNF সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
দেশের বিভিন্ন জেলায় নতুন করে শতাধিক ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ৮৭ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২০৫ জনে। সংক্রমণ এড়াতে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে পটুয়াখালী পৌরসভা। জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২১ জন। এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, এক উপজেলাতেই এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫০০-এর কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে নতুন করে চাঁপাইনবাবগঞ্জে ২৫ ও মানিকগঞ্জে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী ও যশোরে শনাক্ত হয়েছেন ৯ জন। মানুষ সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সকালে মহাকালীর স্বাস্থ্য অধিদপ্তরের চীনের দেওয়া ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডেঙ্গু শনাক্তে ১৯,০০০ পিস র্যাপিড কিট সহ ডেঙ্গু প্রতিরোধ বিভিন্ন উপকরণ দিয়েছে চীন সরকার। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চীনের রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের জেলা উপজেলা পর্যায়ের সব হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া আছে। তবে মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হতে পারে। ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, আমাদের প্রস্তুতি আছে, কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। সো উইল গ্রেটলি অ্যাপ্রিসিয়েট যে মানুষ যদি আসলে তাদের যে দায়িত্ব, যেগুলো বলতেছি আমরা দিনের বেলা বেশ কিছু পরামর্শ সাধারণভাবে দেওয়া হয়েছে স্বাস্থ্য প্রসঙ্গতা, সেগুলো মেনে চললে হয়তো রোগীর চাপটা একটু সহনীয় পর্যায়ে থাকবে, সো চিকিৎসা ব্যবস্থা আমরা কন্টিনিউ করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় নতুন করে বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে নতুন ৫ জন করোনা আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৬৫ জন। করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লায় ২৪ ঘন্টায় কেউ করোনা না হলেও এ পর্যন্ত জেলায় ২০ জনের দেহে করোনা পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারি অভিযোগে পিটিয়ে মারা হয়েছে মা ও তার ২ সন্তানকে। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার কবিরাই গ্রামে গণপিটুনিতে প্রাণ হারান ২ নারীসহ মোট ৩ জন মাদক কারবারি। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন রুবি আক্তার, তার ছেলে রাসেল এবং স্বজন জোনাকি। আশঙ্কাজনক অবস্থায় রুবির আরেক আত্মীয় রোমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতি এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মাদক ব্যবসা, নারী ব্যবসা, নারী ব্যবসা, বুঝলি, আর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা কত নির্যাতিত করছে। একটা ব্যক্তি নাই যে এর বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো এরকম লোক নাই। আজকে গ্রামবাসী, এলাকাবাসী সবাই একত্রিত হইয়া এই মাদক ব্যবসার প্রতিশোধ নিছে। মানে সে ওই মাদক সামগ্রী থাকার সুবাদে সেই এলাকার মধ্যে একটা ত্রাস সৃষ্টি করে চলতে হয়। আজ সকালে সংক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দিলে এই ঘটনা ঘটে। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গুরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। ৩ দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের তালাইমারি মোড় পর্যন্ত যায়। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সমমান পদে প্রবেশের জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা, টেকনিক্যাল ১০ম গ্রেড সমমান পদে ডিপ্লোমা ও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবাইকে পরীক্ষার সুযোগ দেওয়া ও বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না, এই ৩ বিষয়ে আইন করার দাবি তাদের।
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৬ জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে জেলার বড়লেখার পাল্লাথল দিয়ে ৪৮, শ্রীমঙ্গলের সিন্দুরখানে ২৩ এবং কুলাউড়ার মুড়ইছড়া সীমান্ত এলাকা দিয়ে ৫ জনকে পুশিন করা হয়। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, তারা বিভিন্ন সময়ে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করবে পুলিশ। নড়াইলের নদী ও খালের পানিতে বাড়ছে লবণাক্ততা, ফলে কৃষিকাজে বৃদ্ধি পাচ্ছে ভূগর্ভস্থ সেচের পানির ব্যবহার। এতে ফসল উৎপাদনে কৃষকের খরচ বাড়ছে বহুগুণ। নড়াইল জেলা প্রতিবেদক মির্জা নজরুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ৯৮৮ বর্গ কিলোমিটার আয়তনের কৃষিপ্রধান জেলা নড়াইল। এই জনপদের ৮২% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। জেলার অধিকাংশ জমি ৩ ফসলি, তাই সারা বছর সেচের চাহিদা থাকে। তবে নদী ও খালের পানিতে প্রতিনিয়ত লবণের পরিমাণ বাড়তে থাকায় সেচের পানি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আর্থিক সঙ্গতি না থাকায় অনেক কৃষকই সময় মতো ফসলে সেচের ব্যবস্থা করতে পারছেন না। আগে যখন আমরা বিভিন্ন ফসল করেছি তখন আমাদের এই খালে নোনা পানি ছিল না। নোনা পানির কারণে অনেক ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কচুরিও মরে যাচ্ছে, সব কিছু মরে যাচ্ছে। অন্যদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় জেলার মুলিয়া, বাহিদ্দিয়া, আগদিয়া গ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত ৫,০০০ একর ৩ ফসলি জমি ১ ফসলিতে পরিণত হয়েছে। এতে ফসল উৎপাদন কমার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রান্তিক কৃষক। নোনা পানি ঢুকে হাজার হাজার মানুষের হাজার হাজার বিঘা জমি মার গেছে। বোরিংয়ের থেকে পানি উঠাতে গেলে তেলের দেখা যাচ্ছে অনেক তেল অনেক লাগবে। লবণাক্ত জমিতে লবণ সহিষ্ণু জাতের ফসল চাষাবাদে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। যে আন্তঃপরিচর্যা, বিশেষত যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না, কারণ আমরা জানি যে লবণাক্ততাই অনেক সারই উদ্ভিদের গ্রহণোপযোগী হয় না। যে সকল ফসল লবণাক্ততা সহনশীল রয়েছে, ভুট্টা, সূর্যমুখী, গম সহ সেই ফসলগুলো চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.75 ডিএস পার মিটার, কিন্তু নড়াইলের চিত্রাসহ বেশ কিছু নদী ও খালে এই পরিমাণ পাওয়া গেছে 1.75 ডিএস পার মিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে উত্তাল সাগরে ফেরি ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছে ৩০ জন। ৬৫ জন আরোহী নিয়ে ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারীরা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছেন। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, গত সন্ধ্যায় পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার আধ ঘন্টার মাথায় উত্তাল সাগরে ফেরিটি ডুবে যায়। এটি ৫০ কিলোমিটার দূরে বালির গিলিমানুক বন্দরে যাচ্ছিল। এতে ৫৩ জন আরোহী ও ১২ জন ক্রু ছিলেন এবং ১৪টি ট্রাক সহ যানবাহন ছিল ২২টি। গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার দাবানলের কারণে সেখানকার বনভূমির অনেক এলাকা পড়ে যায় এবং বাড়িঘর হুমকির মুখে পড়ে। দেশটির দমকল বাহিনী জানিয়েছে, অন্তত ৪টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৫০০-এর বেশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছেন অন্তত ২৩০ জন দমকল কর্মী। এর আগে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে ২ জনের মৃত্যু হয়। আগুনে পুড়ে গেছে শত শত একর বনাঞ্চল। অন্যদিকে জার্মানি ও স্পেনেও আলাদা দাবানলের খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেটের পতন কোনোভাবেই মানতে পারছেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। অপ্রত্যাশিত ব্যাটিং ব্যর্থতা না হলে এই ম্যাচে জয় সহজে পাওয়া যেত বলে মনে করেন তিনি।
মিডল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি, বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল। 16 ওভারে 101 একটা পরে 100 সাথে এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল। কারণ দেখেন যখন জ্যাকেট সেট হয়ে গেল, ও কিন্তু দারুণ ব্যাটিং করছিল 50 মার্সে। তো ওর সাথে যদি ডেফিনেটলি আরো 2-3টা ব্যাটসম্যান থাকতো, এই ম্যাচে আমরা জিততে পারতাম। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তত 20টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্য হয়নি জানালেন ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতির ক্ষমা নিয়ন্ত্রণ আইন করতে একমত বিএনপি জামায়াত। তৃতীয় দিনে নীলফামারী থেকে পঞ্চগড় যাচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি নেতাদের। একতরফাভাবে টেলিকম নীতিমালা প্রণয়নে আপত্তি জানালেন মির্জা ফখরুল। নির্বাচনের আগে কোনো নীতিগত সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।